ডিসকাশন হয়েছিল, এবং এই কার্ডিনাল সিমটমের মধ্যে যেগুলো আমাদের ডায়াগনোসিসের জন্য ফার্স্টে যেটা হিস্ট্রি, তাহলে হিস্ট্রির মধ্যে নিউরোলজিক্যাল সিমটমস, ঠিক আছে, তাহলে নিউরোলজিক্যাল সিমটমসগুলো জানাটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই অ্যাপ্রোচের জন্য যখন আমরা ডায়াগনোস করতে হবে, তাহলে আমাদের হিস্ট্রি বেসড নিউরোলজিক্যাল হিস্ট্রি, দেন এক্সামিনেশন, এবং আলটিমেটলি আমাদের ইনভেস্টিগেশন বাই ম্যানেজমেন্ট। তাহলে কার্ডিনাল সিমটমসের মধ্যে ফার্স্টে যেটা ছিল উইকনেস। তাহলে উইকনেস, যেটা মাসেল উইকনেস, সাধারণত নিউরোলজিক্যাল কেসে ফোকাল উইকনেস হয়, এবং নন নিউরোলজিক্যাল কেসে জেনারেলাইজড উইকনেস হয় কমনলি। এবং উইকনেস সাধারণত প্যাটার্ন হয়, এবং এই প্যাটার্নটা যদি পিরামিডাল উইকনেস হয় তাহলে মানে আদার মনোপ্লেজিয়া or hemiplegia or paraplegia or quadriplegia, তাহলে এই মনোপ্লেজিয়া কি এবং মনোপ্লেজিয়া কজগুলো, তারপর প্যারাপ্লেজিয়া, যেগুলো গ্রসলি কতগুলো ডেফিনিশন এবং কজগুলো ডেফিনিশন এবং কজগুলো লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছিল। তাহলে আমাদেরকে এই যে কার্ডিনাল সিমটমের মধ্যে টোটাল 12 কার্ডিনাল সিমটম, তার মধ্যে আমাদেরকে 6টা কার্ডিনাল সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের তোমাদের থার্ড ইয়ার যখন অ্যাসেসমেন্ট হবে, থার্ড ইয়ার শেষে যখন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট হয়, এই অ্যাসেসমেন্টে কিন্তু কোশ্চেন আসে কিন্তু, এবং নিউরোলজিক্যাল থেকে যে কোশ্চেনগুলো আসবে ওই কোশ্চেনের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট যে তোমার কার্ডিনাল সিমটমস অফ দ্য নার্ভ সিস্টেম অথবা স্টেপস অফ এক্সামিনেশন ইন নিউরোলজিক্যাল কেস, ঠিক না? অথবা আসতে পারে যে তোমাদের হিস্ট্রি, হ্যাঁ, যে হিস্ট্রির কম্পোনেন্ট। তাহলে নিউরোলজিক্যাল যাতে তোমাদের কার্ডিনাল সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট, এবং কার্ডিনাল সিমটম থেকে কোশ্চেন আসতে পারে, প্লাস সায়েন্স থেকেও আসতে পারে, সায়েন্স থেকে, হ্যাঁ। এবং এক্সামিনেশনে গিয়ে যে সায়েন্স এবং স্পেশালি যে স্টেপস অফ এক্সামিনেশন, তাহলে এই দুটো তোমাদেরকে কিন্তু জানা লাগবে। তাহলে এই যে 12টা সিমটম, সবগুলো সিমটম জানার দরকার নাই, প্রথম 6টা সিমটম জানলে হবে আর কি। আচ্ছা, তারপর আমরা বলছিলাম যে প্লেজিয়া এবং প্যারাসিস, ঠিক না? তাহলে যদি কমপ্লিট লস অফ মোটর ফাংশন হয়, তাহলে আমরা কেউ প্লেজিয়া বলি or প্যারালাইসিস বলি, ঠিক না? যেমন মনোপ্লেজিয়া, তারপর হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া। মানে মনোপ্লেজিয়া যদি if one limb is involved, যদি আপার লিম অথবা লোয়ার লিম, তাহলে যদি শুধু রাইট আপার লিম হয় অথবা মানে শুধু লেফট লোয়ার লিম, মানে যে কোনো একটা লিম কমপ্লিটলি যদি ইনভলভ হয়, তাহলে এটা মনোপ্লেজিয়া। আর হেমিপ্লেজিয়া হলো গিয়ে যে হেমিসেকশন, আমরা যদি বডি হেমিসেকশন করি, তাহলে রাইট অর লেফট আপার অ্যান্ড লোয়ার লিম এর পাশাপাশি ফেসের রাইট হাফ অথবা লেফট হাফ ইনভলভ হতে পারে। তারপর প্যারাপ্লেজিয়া মিনস 2 লোয়ার লিমস, then quadriplegia means all 4 lower limbs is completely paralyzed or completely lost their function, muscle function. তাহলে এগুলো প্লাস নেক্সট আসছে যে ডায়াপ্লেজিয়া। তাহলে ডায়াপ্লেজিয়া বলা হয়েছে যে এটা পার্ট অফ কোয়াড্রিপ্লেজিয়া, এবং এই সাধারণত কোয়াড্রিপ্লেজিয়া থেকে যখন পেশেন্ট রিকভারি করবে তখন কিন্তু ডায়াপ্লেজিয়া অ্যাপিয়ার করে, এবং সাধারণত দেখা যায় যে লেগস আর এফেক্টেড মোর দেন দ্য আর্মস। কোয়াড্রিপ্লেজিয়া একটা পার্ট রিকভারি যখন আর্মসে তার দুটা হাত যখন মানে রিকভার হয়ে যাবে, অথবা পার্শিয়াল রিকভারি হবে, কিন্তু তার লেগ যখন এফেক্টেড মোর দেন আর্মস, মানে পায়ের উইকনেসটা হাতের উইকনেস থেকে বেশি থাকবে, তখন কিন্তু এটাকে ডায়াপ্লেজিয়া বলা হয়। আচ্ছা, তারপর আসি যে আইসোলেটেড প্যারালাইসিস, তারপর নার্ভ ডিসঅর্ডার এবং হিস্টেরিক প্যারালাইসিস। এগুলো স্টেপ বাই স্টেপ ফোর্থ ইয়ার অথবা ফিফথ ইয়ার জানা যাবে আর কি। তাহলে আমাদের গিয়ে প্লেজিয়া এবং প্যারালাইসিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা মানে বলছিলাম যে আপার মোটর এবং লোয়ার মোটর নিউরনের মধ্যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও এটা হ্যাঁ সায়েন্সের পার্ট, কিন্তু তারপর যেহেতু মাসেল উইকনেসের সাথে এটা যেহেতু রিলেভেন্ট, তাহলে মানে মাসেল উইকনেসের সাথে এটা আসবে, ঠিক না? তাহলে আপার মোটর নিউরন মানে আমাদের ইউজুয়ালি ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হলো বাল্ক। তাহলে বাল্ক অফ দ্য মাসেল কি হয়? আপার মোটর নিউরন লিশনে
সাধারণত নর্মাল থাকবে। যেহেতু লোয়ার মোটর নিউরনটা ইনটেক্ট, যার ফলে তার যেটা মাসেল ইনারভেশন ইনটেক্ট থাকার কারণে মাসেল বাস্টিং অথবা মাসেল অ্যাট্রোফি ইউজুয়ালি আপার মোটর নিউরন হয় না, যদি না অ্যাডভান্স কেস হয়। আর লোয়ার মোটর নিউরন যেহেতু আপার মোটর এবং লোয়ার মোটর বোথ ইফেক্টিভ হয়, মানে বহুত ইনারভেশন লস হয়ে যায়, তো যার ফলে মাসেল বাস্টিং হয় এবং দেখা যায় যে এটা অনেক সময় সিভিয়ার হয়ে যায়, আপ টু 70% অফ দ্য মাসেল লস হতে পারে, ঠিক না? আর আপার মোটর নিউরনে ইউজুয়ালি প্যাটার্ন উইকনেস থাকে, যেমন আপার লিম্বের ক্ষেত্রে হলো গিয়ে যে এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল উইক হয় এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে সাধারণত ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল উইক হয়। তো যার ফলে এই ধরনের মানে প্যাটার্ন শুধুমাত্র আপার মোটর নিউরনের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ পিরামিডাল মানে প্যাটার্ন বলে এটাকে, প্যাটার্ন উইকনেস। তারপর আসি যে আমরা টোন, তাহলে মানে ফার্স্টে ছিলাম যে আমরা বাল্কে, তারপর টোন যেহেতু আপার মোটর নিউরন, তাহলে টোনটা ইনক্রিজ করবে এবং এই টোনটাকে হাইপারটোনিয়া বলে এবং অথবা স্পাস্টিসিটি বলে। তাহলে স্পাস্টিসিটি সাধারণত পিরামিডাল প্যাটার্ন যদি হয় তাহলে উইকনেসে স্পাস্টিসিটি হয়, আর যদি এক্সট্রাপিরামিডাল প্যাটার্ন হয় তাহলে এই ইনক্রিজ টোনটাকে হল গিয়ে রিজিডিটি বলে। তাহলে যেহেতু আপার মোটর নিউরন লিশন আসছে, তাহলে আপার মোটর নিউরন লিশন সাধারণত স্পাস্টি প্যাটার্ন হয়, ইনক্রিজ হয়, স্পাস্টি প্যাটার্ন অফ অর স্পাস্টিসিটি ডেভেলপ করে। তারপর লোয়ার মোটর নিউরনে ইউজুয়ালি টোনটা ডিক্রিজ থাকবে, অথবা টোটাল লস হয়ে যায়, তো যার ফলে মাসেলগুলো কিন্তু ফ্ল্যাবি হয়ে যায়, থলথলে, অনেক সময় যেটা ডাউবি ফিলিং, যেটা মজার যেটা ইয়ে থেকে দলা থেকে যেরকম থলথল হয়ে যায় ওরকম থলথল হয়ে যায়। আচ্ছা, আবার টোটাল লস না হতে পারে, অনেক সময় লোয়ার মোটর নিউরনে রিফ্লেক্সগুলো ডিমিনিশ হতে পারে। আচ্ছা, তারপর ইনভলন্টারি মুভমেন্ট, ইউজুয়ালি আপার মোটর নিউরন ইনভলন্টারি মুভমেন্ট এর মধ্যে প্রোনাস আসে, অর্থাৎ রিফ্লেক্স ইজ দ্য হাইয়েস্ট গ্রেড। প্রোনাস হলো গিয়ে what is প্রোনাস প্রসেস is a rhythmical movements, রিদমিক্যাল মুভমেন্টস। যখন একটা জয়েন্টকে প্যাসিভলি স্ট্রেচ করা হয় তখনই যে রিদমিক্যাল মুভমেন্ট হয় এটাকে ক্রোনাস বলে, এবং এই ক্রোনাসটা সাধারণত আমরা নিতে অথবা অ্যাঙ্কেল দেখি, অ্যাঙ্কেল ক্রোনাস অর নি ক্রোনাস। আর লোয়ার মোটর নিউরনে সাধারণত ইনভলন্টারি মুভমেন্ট হিসেবে ফেসিকুলেশন আসে। তাহলে ফেসিকুলেশন হয়ে গিয়ে যে ইনভলন্টারি মুভমেন্ট সাধারণত যেটা আমরা স্কিনে দেখি যে মানে মাসেল ইনভলভ করবে, সেই মাসেলের উপরে যে স্কিন দেখা হয়, এবং সাধারণত ব্যাগ অফ ওয়ার্মস অথবা ভার্নিকুলার মুভমেন্টস হিসেবে দেখা হয়, ঠিক না? তাহলে আমরা যদি এই একটা ব্যাগের মধ্যে আর্থওয়ার্ম অর্থাৎ কেঁচো যে নেই কয়েকটা, নেওয়ার পর তারপর যদি আমরা ওই পলিথিন ব্যাগের মানে সার্ফেসে যদি কেঁচোর অথবা এই আর্থওয়ার্মের মুভমেন্ট দেখি, তাহলে যে ধরনের সার্পেন্টাইন মুভমেন্ট, ঠিক না, আর ভার্নিকুলার মুভমেন্ট হয়, ওই মুভমেন্টটাকে ফেসিকুলেশন বলে। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে হলমার্ক অফ আপার মোটর নিউরন ইজ বেমিনস্কি সাইন। আর যদি কালেকটিভ সাইন বলি, তাহলে কালেকটিভ সাইন হলো গিয়ে যে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস, সেকেন্ড যে হাইপার রিফ্লেক্সিয়া, অ্যান্ড থার্ড বেমিনস্কি সাইন, হাইপার রিফ্লেক্সিয়া with the vitality pronas, and last of all বেমিনস্কি সাইন। তাহলে এই তিনটা সাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বেমিনস্কি সাইন না পাই তাহলে আমরা স্পাস্টিসিটি এবং হাইপার রিফ্লেক্সিয়া দিয়ে ডায়াগনোস করতে হবে আমাদেরকে। আর লোয়ার মোটর নিউরনে হলো গিয়ে যে ইউজুয়ালি মাসেল অ্যাট্রোফি অ্যান্ড ফেসিকুলেশন। তাহলে হলমার্কস অফ লোয়ার মোটর নিউরন মাসেল অ্যাট্রোফি অ্যান্ড ফেসিকুলেশন, এবং এর পাশাপাশি আমরা যদি রিফ্লেক্সের দিকে খেয়াল করি তাহলে হাইপার রিফ্লেক্সিয়া আর রিফ্লেক্সিয়া থাকতে পারে। তাহলে আমাদেরকে গ্রসলি এবং এই ডিফারেন্সটা কিন্তু আবার এবং লোয়ার মোটর নিউরন এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু সবসময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু রিটেনে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে। আচ্ছা, আর এর পাশাপাশি আমরা যদি আপার মোটর নিউরন দেখার জন্য ইউজুয়ালি কোনো ইনভেস্টিগেশন করি না, সাধারণত মানে তার কজ দেখার জন্য আমরা ইনভেস্টিগেশন করি, কিন্তু লিশন জন্য করি না। কিন্তু লোয়ার মোটর নিউরন জন্য সাধারণত ইনভেস্টিগেশন করি, এবং এটা নার্ভ কন্ডাকশন স্টাডি এবং ইলেকট্রোমায়োগ্রাফি করি। তো
এতটুকু এটা মানে কঠিন, এটা আবার থার্ড ইয়ার লাগবে না। থার্ড ইয়ার আমাদের যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে আপার মোটর এবং লোয়ার মোটর ইউনিটের মধ্যে ডিফারেন্সটা। আচ্ছা, তারপর লাস্ট ক্লাসে হেডেক নিয়ে একটু ডিসকাস করছিলাম, ঠিক না? তাহলে আমাদের প্রাইমারি হেডেক, যেখানে হেডেকের যদি কোনো কজ পাওয়া না যায়, হ্যাঁ, when the causes of headache is unknown, এটা প্রাইমারি হেডেক। আর হেডেক জিনিসটা কি? হেডেক হলো কি যে পেইন ওভার দ্য ক্রেনিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, সাধারণত হেডেক মানে হেড মানে আমরা সাধারণত বলি হেড, হেড কিন্তু ইনক্লুডিং দ্য ফেস। তাহলে ফেশিয়াল পেইন কিন্তু আবার রোগী মানে হেডেক থেকে ডিফারেন্স কিন্তু। যদি প্রাইমারি যদি আমরা হেডেক বলি তাহলে সাধারণত যে ক্রেনিয়াল ওয়ার্ল্ড, ঠিক না? তাহলে যেটা আমাদের ওয়ার্ল্ডে যদি কোনো পেইন হয় তাহলে আমরা এটাকে হেডেক বলি। আর ফেশিয়াল পেইনটা হল কি ডিফারেন্ট, মানে ফেসের রিজন যদি কোনো পেইন হয়ে থাকে। আচ্ছা, তারপর আসি যে প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। তাহলে আমাদের মানে এই হেডেকগুলো হল গিয়ে জানাটা থার্ড ইয়ারে দরকার কেন? কারণ আমরা বলছি আপনি হিস্ট্রি, কারণ আমাদের নিউরোলজিক্যাল ডিজিজ, কোনো নিউরোলজিক্যাল ডিজিজ ডায়াগনোস করতে গেলে অথবা যে কোনো সিস্টেমিক ডিজিজ ডায়াগনোস করতে গেলে আমাদের এই মানে স্টেপগুলো কিন্তু মানে ফলো করতে হবে। তাহলে আমাদের ডিজিজ ডায়াগনোসিস এবং ডিজিজ ম্যানেজমেন্টের জন্য, ঠিক না? তাহলে আমাদের ফার্স্ট পার্ট হলো গিয়ে হিস্ট্রি নেওয়া। তাহলে হিস্ট্রিতে আমাদেরকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হলো কার্ডিনাল সিম্পটম। তাহলে কার্ডিনাল সিম্পটম জানা ইম্পর্টেন্ট কারণ নিউরোলজিক্যাল পেশেন্ট কি কি সিমটম নিয়ে আসবে, কি কি সিমটম নিয়ে আসতে পারে, আমাদেরকে এই সিমটমগুলো জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মানে মোটামুটি গ্রসলি 12-12টা সিমটম দেওয়া হয়েছে। তাহলে পেশেন্ট যদি এই 12টা সিমটম মধ্যে যে কোনো সিমটম নিয়ে আসে তাহলে ওই সিমটম বেস আমাকে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক না? তাহলে এই সিমটমের মধ্যে ফার্স্টে যেটা কার্ডিনাল সিমটম ছিল উইকনেস। তাহলে উইকনেস মধ্যে আমরা অলরেডি অ্যাপ্রোচ করে ফেলছি, এবং ওই অ্যাবনর্মাল মুভমেন্ট এটা নেক্সটে আসবে, কিন্তু মানে উইকনেস তো কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেন ছিল পেইন। তাহলে পেইনের মধ্যে কিন্তু আমাদের সাধারণত হেডেকে যদি ক্রেনিয়াল ভোল্টে হয় তাহলে এটা হেডেক, আর যে ফেস হয় তাহলে ফেশিয়াল পেইন। তারপর স্পাইনাল পেইনের মধ্যে আমরা জানি যে নেক পেইন অথবা হ্যাঁ ব্যাক পেইন, অথবা মানে ব্যাক পেইনের মধ্যে আপার ব্যাক পেইন আর লোয়ার ব্যাক পেইন, ঠিক না? তারপর লিম্ব পেইন। তাহলে এই ধরনের কোশ্চেন আসবে সাধারণত আন্ডার গ্রাজুয়েশনে এই হেডেক এবং ফেশিয়াল পেইনটাই আসে, ঠিক না? তাহলে আমাদের এতটুকু জানা লাগবে। তারপর তাহলে হেডেকের মধ্যে আমাদের যেটা ইম্পর্টেন্ট যে প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের এক্সাম্পল কি? যে ফার্স্ট হলো কি মাইগ্রেন, তারপর টেনশন টাইপ হেডেক, তারপর ট্রাইজেমিয়াল অটোনমিক সেফালজিয়া এবং আদার। তাহলে আমাদেরকে অন্তত থার্ড ইয়ারে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেকটা জানা লাগবে আর কি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ সেকেন্ডারি হেডেক? when underlying cause is present, যদি হেডেকের আন্ডারলাইং কোনো কজ পাওয়া যায়, ঠিক না? তাহলে যেমন হেড ইনজুরি, ঠিক না? তাহলে এটা ডিউ টু ট্রমা, হ্যাঁ, ডিউ টু হেড ট্রমা। তারপর যদি কোনো মেনিনজাইটিস হয় অথবা এনসেফালাইটিস হয়, মানে মেনিনজিও এনসেফালাইটিস, তাহলে মেনিনজাইটিস আমরা জানি যে ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, আর এনসেফালাইটিস হলো যে ইনফ্লামেশন অফ দ্য ব্রেন প্যারেনকিমা। তাহলে এটা একটা ইনফেকশনের কজ, ঠিক না? ওরকম যদি কোনো ইন্টারক্রেনিয়াল স্পেস অফ লিশন হয়, যেমন ব্রেন অ্যাবসেস অথবা ব্রেন টিউমার, তাহলে এটাও কিন্তু একটা কজ হতে পারে, ঠিক না? তাহলে আমাদেরকে মানে সেকেন্ডারি হেডেকে সাধারণত একটা মানে কজ থাকে, হেডেকের একটা কজ থাকে, কিন্তু প্রাইমারি হেডেকে কিন্তু আন্ডারলাইন কোনো কজ থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে প্রাইমারি হেডেকের মধ্যে আমাদের যেটা মাইগ্রেন হেডেক এবং টেনশন টাইপ হেডেক। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন কজ অফ প্রাইমারি হেডেক ইজ টেনশন টাইপ হেডেক, ঠিক না? এবং নেক্সট কমন কজ হলো গিয়ে যে মাইগ্রেন হেডেক। তাহলে মাইগ্রেন হেডেক এবং টেনশন হেডেকের যে ডেফিনিশন, তারপর ক্লাসিফিকেশন এবং ডিসক্রিপশনগুলো, এগুলো হলো গিয়ে এটা লেকচার ক্লাসে আসবে, ঠিক না? এখন জাস্ট মানে ক্লিনিক্যালি আমাদেরকে বেডসের জন্য জাস্ট আমাদেরকে মাইগ্রেন হেডেক না টেনশন হেডেক এটা আমাদের ডায়াগনোসিসের জন্য এতটুকু জানলে হবে আর কি। তাহলে আমরা যে কোনো হেডেক অথবা যে কোনো পেইন যখন আমরা ডিসকাস করতে যাই তখন আমাদেরকে সক্রেটিস, আমরা যেটা মানে একটা ম্যানোমেনিক ইউজ করি, এটা কি বলবো, সক্রেটিস, এবং সক্রেটিসের যেটা এক্সপ্লেনেশন যে ফার্স্ট এস ফর সাইড, তারপর ও ফর অনসেট, তারপর সি ফর ক্যারেক্টার, দেন আর ফর রেডিয়েশন, দেন এ ফর associated features, তারপর টি ফর টাইমিং, দেন ই ফর exaggerating or relieving factor, and এস ফর severity.
তাহলে আমাদেরকে ওই যেটা চেস্ট পেন হোক অথবা হেডেক হোক অথবা অথবা অ্যাবডোমিনাল পেন হোক, যে কোনো পেন ডিসক্রিপশন করতে গেলে ডিসক্রাইব করতে গেলে আমাদেরকে সক্রেটিসটাকে জানানো খুব ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে সক্রেটিস হিসেবে কিন্তু ডিসক্রাইব করা লাগবে, ঠিক না? তাহলে আমরা যদি মানে ফার্স্ট সাইড, যদি সাইড বলি তাহলে সাধারণত মাইগ্রেন হেডেকে ইউনিলাটারাল হয়, সেটা রাইট সাইডে হেডেক হতে পারে অথবা লেফট সাইডে হেডেক হতে পারে, কিন্তু টেনশন নাম হেডেকে বাইলেটারাল লোকেশন হয়, ঠিক না? সেকেন্ড আসি যে ডিউরেশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। মাইগ্রেন হেডেকে আমরা অথবা টেনশন নাম হেডেকে যদি আমরা কোনো ট্রিটমেন্ট না দিই, তাহলে উইদাউট ট্রিটমেন্ট সাধারণত ইট লাস্ট ফর 4 to up to 72 hours, মানে 4 ঘন্টা থেকে 3 দিন। আচ্ছা, আর টেনশন নাম হেডেকে সাধারণত 30 minutes to 7 days, ঠিক না? তাহলে হাফ অ্যান আওয়ার লাস্ট করতে পারে অথবা ম্যাক্সিমাম 7 লাস্ট করতে পারে। আচ্ছা, যদি এটা এপিসোডিক হয়, তখন এপিসোডিক টেনশন টাইপ হেডেক, তারপর ক্রনিক টেনশন টাইপ হেডেক, তাহলে এপিসোডিক ক্ষেত্রে সাধারণত এই টাইমটা ইম্পর্টেন্ট। তারপর আসে যে ইন্টেন্সিটি, তাহলে মাইগ্রেনগুলো ইউজুয়ালি মডারেট টু সিভিয়ার ইন্টেন্সিটি হয় এবং টেনশন টাইপ ইউজুয়ালি মাইল্ড টু মডারেট। আচ্ছা, দেন আসি ক্যারেক্টারের মধ্যে মাইগ্রেন আমরা জানি যে এটা পালসেটিং অর থ্রবিং, ঠিক না? মানে পেশেন্ট বলবে যে আমার মানে মাথাটা ওই ছটফট করতেছে অথবা মাথার এরকম মানে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তাহলে পালসেটিং অর থ্রবিং ক্যারেক্টার ইয়েতে মাইগ্রেন হেডেকে। আর টেনশন হেডেকে সাধারণত প্রেসিং ও ট্যানিং, তাহলে বলবো যে আমার মাথার গিয়ে যে হেডব্যান্ড পড়লে যেরকম একটা কনস্ট্রিক্টিং অথবা একটা টাইটেনিং যে একটা ফিলিং পাওয়া যায়, ওই ধরনের ফিলিং হয় টেনশনটা বেড়ে গেলে, ঠিক না? তাহলে জাস্ট আমরা হেডব্যান্ডটাকে আমরা খেয়াল করি, তাহলে যদি হেড ব্যান্ড যদি পরা হয়, তারপর হেডব্যান্ড যে ওই ধরনের মানে ওই ধরনের ফিলিংস হয় টেনশনটা বেড়ে গেলে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে যে এক্সিবিটিং ফ্যাক্টর, তাহলে এক্সিবিটিং ফ্যাক্টর কি, যে ইনক্রিজ উইথ রুটিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে ইনক্রিজ উইথ ফিজিক্যাল যে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে কিন্তু তার হেডেকটা বেড়ে যাবে। এবং এর পাশাপাশি এক্সারবেটিং ফ্যাক্টর গিয়ে যে লাইট, তারপর সাউন্ড, ঠিক না? তারপর লিকুইড, তাহলে সাধারণত যদি লাইট সেন্সিটিভিটি হয় অথবা লাইটে যদি তার হেডেকটা বেড়ে যায়, এটাকে ফোটোফোবিয়া বলে। তারপর সাউন্ডে যদি সেন্সিটিভিটি হয়, তাহলে আমরা এটাকে ফোটোফোবিয়া বলি। অথবা যদি কোনো লিকুইড, পানি হোক অথবা আলাদা কোনো লিকুইড যদি তার সেন্সিটিভ হয়, তাহলে এটাকে আমরা অসমোফোবিয়া বলি, ঠিক না? তাহলে এই ধরনের মানে সাধারণত কম্বাইন্ড ফিচারগুলো ফোটোফোবিয়া অ্যান্ড ফোনোফোবিয়া মাইগ্রেনে থাকে, আর টেনশনে শুধু ফোটোফোবিয়া অথবা শুধু ফোনোফোবিয়া, যে কোনো একটা ফিচার থাকবে। আচ্ছা, এবং ওই অ্যাসোসিয়েটেড ফিচার্স এর মধ্যে মাইগ্রেনে নাউসিয়া আর ভমিটিং হতে পারে। আচ্ছা, আর টেনশন টাইপ হেডেকে কোনো নাউসিয়া অথবা কোনো ভমিটিং হবে না। তাহলে আমাদেরকে লোকেশন, তারপর ডিউরেশন, তারপর ক্যারেক্টারিস্টিক্স, তারপর অ্যাসোসিয়েটেড ফিচার, এক্সিবিটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর এবং সিভিয়ারিটি, তাহলে আমরা মানে হেডেকের যে মানে হেডেকের জন্য যে মেনোমেনিক, ঠিক না? এই সক্রেটিস দিয়ে আমরা যদি এটাকে মনে রাখতে পারি, তাহলে খুব বেশি কঠিন হবে না। আচ্ছা, তারপর নেক্সট আসি যে তাহলে ডিসঅর্ডারস অফ মোটিলিটির মধ্যে আমাদের ছিল যে উইকনেস, এবং এই উইকনেসের মানে ডেসক্রিপশন আমাদের জানাটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে ওই ইয়ে হয়ে গেছে। তারপর এখন আসি যে নেক্সট যে ডিসঅর্ডারস অফ সোমাটিক সেন্সেশন, হ্যাঁ, তাহলে সিনকোপ। তাহলে হোয়াট ইজ সিনকোপ? Syncope is a transient loss of consciousness due to inadequate cerebral perfusion. যদি কোনো কারণে সেরিব্রাল পারফিউশনটা, সেরিব্রাল সার্কুলেশন যদি ইনএডিকুয়েট হয়, তাহলে পেশেন্টের কনসিয়াসনেসটা সাময়িক মানে কিছুক্ষণ যেন কিন্তু লস হয়ে যায়, এবং এটাকে সিনকোপ বলে। তাহলে যখনই কোনো পেশেন্ট সিনকোপ নিয়ে আসবে, তখন মানে আমাদেরকে কতগুলো ডিফারেন্সিয়াল নিয়ে আসছে মাথায়, হ্যাঁ। তাহলে এটা কি সিনকোপ নাকি এটা স্ট্রোক? যেমন সেরিব্রাল ইসকেমিয়া অথবা সাবরেকার্ড হেমারেজ, এটা স্ট্রোক, ঠিক না? তাহলে স্ট্রোক এবং সিনকোপ কিন্তু ডিফারেন্ট। যদিও পেশেন্ট ক্ষণস্থায়ী লস অফ কনসিয়াসনেস, ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস নিয়ে আসতে পারে, কিন্তু স্ট্রোকের মানে যেটা কারণটা এবং সিনকোপের কারণটা কিন্তু ডিফারেন্ট। সিনকোপের গিয়ে যদি পারফিউশনের ডেফিসিয়েন্সি হয়, আচ্ছা, আর স্ট্রোক করে গিয়ে যদি সার্কুলেশনের যদি
লস হয়ে যায়, যদি কোনো আর্টেরিয়াল অথবা ভেনাস মানে কোনো প্যাথোলজির জন্য যদি টোটাল সার্কুলেশন তার লস হয়ে যায়, তাহলে কোনো আর্টেরিয়াল ব্রাঞ্চ হোক অথবা মানে আর্টেরিয়াল কোনো একটা সেগমেন্ট হোক অথবা মানে আর্টেরিয়াল ট্রাঙ্ক হোক, ঠিক না, স্টেম হোক, তাহলে যদি আর্টেরিয়াল সাপ্লাই যদি মানে পার্মানেন্ট লস হয়, তাহলে এটাই স্ট্রোক। অথবা যদি হেমোরেজ হয়, হেমোরেজ। আচ্ছা, নেক্সট আসছে যে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। তাহলে হাইপারটেনশনের পেশেন্ট যখনই সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আসবে তখন এবং এবং এই হাইপারটেনশন যদি তার ব্রেন ইনভলভমেন্ট হয়, হ্যাঁ, তার এনসেফালন অর্থাৎ মানে ব্রেনে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, তাহলে এটাই হল গিয়ে যে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল। এর পাশাপাশি মাইগ্রেন আসবে, তারপর হলো সিজার, অর্থাৎ ইপিলেপসি। তাহলে আমাদেরকে তারপর হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমাদেরকে এই সিনকোপের ডিফারেন্সিয়ালসের মধ্যে এই পাঁচটা ডেফিনিশন জানানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটা কি স্ট্রোক নাকি এটা হাইপারটেনশন এনসেফালোপ্যাথি, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি অর মাইগ্রেন অর ইপিলেপটিক সিজার, অথবা ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া অর রেজড আইএসপি। তাহলে এই 5-6টা ডিফারেন্সিয়াল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর নেক্সট আসি যে টাইপস অফ সিনকোপ। এই টাইপস অফ সিনকোপের মধ্যে যেটা আমাদের মানে গ্রসলি যদি বলি, তাহলে সাধারণত 3 ধরনের টাইপ দেখা যায়। একটা হলো গিয়ে নিউরোজেনিক ভেসোডিপ্রেশন রিঅ্যাকশন, তার মধ্যে যেটা বেস্ট এক্সাম্পল যে ভেসোভেগাল সিনকোপ। তাহলে আমরা জানি যে মানে ভেসোভেগাল সিনকোপ অনেক পেশেন্ট কিন্তু দেখা যায়, অথবা দেখা যায় অনেকেই যে এখন রমজান মাসে ফাস্টিং অবস্থায় মার্কেটে গেলো, তারপর মার্কেটে অনেকক্ষণ ধরে মার্কেটে সাধারণত যদি লোকজন বেশি হয়, তাহলে ওই একটা এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি মানে রেজ হয়, ঠিক না, এবং ওই অবস্থায় যদি প্রফিউজ সোয়েটিং হয়, এবং এই সোয়েটিং এর পরবর্তী দেখা যায় যে অনেক সময় পেশেন্ট সিনকোপে চলে যায়, ঠিক। কোনো একটা ডেন্টাল প্রসিডিউর করতে আসলো অথবা কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউর করতে আসলো, মাইনর সার্জিক্যাল প্রসিডিউর, এবং এই প্রসিডিউর করতে গিয়ে যদি তার সিভিয়ার পেইন হয়, তাহলে এই ধরনের একটা প্রেসিপিটিং কজ থাকে, এবং এটাকে ভেসোভেগাল সিনকোপ বলে। তাহলে নিউরোজেনিক ভেসোডিপ্রেশন রিঅ্যাকশন তার মধ্যে মোস্ট লাইকলি মানে মোস্ট ইম্পর্টেন্ট হল গিয়ে যে ভেসোভেগাল সিনকোপ, দেন ফেলিয়ার অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনারভেশন। হ্যাঁ, তাহলে এর মধ্যে পোস্টুরাল মানে পোস্টুরাল অর্থোস্টেটিক হাইপারটেনশন। এই পোস্টুরাল অর্থোস্টেটিক হাইপারটেনশনের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফেলিয়ারটা সেন্ট্রাল হতে পারে, অথবা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক ইনারভেশন হতে পারে। হ্যাঁ, যেমন একুট পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক না, অথবা এর মধ্যে আসবে যে আবার যেমন অটোনমিক নিউরোপ্যাথি আসতে পারে, ঠিক না, এক্সাম্পলের মধ্যে পার্কিনসন ডিজিজ অথবা এডিওপ্যাথিক ওভার ফর্ম। তাহলে মানে এগুলো সাধারণত লেকচারের জন্য, কিন্তু জাস্ট আমাদের যেহেতু ক্লিনিক্যালি একটু বেডসাইডের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং আমাদের সিনকোপের জন্য আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট জানা লাগবে আর কি। তারপর লাস্টের যেটা আমি যে রিডিউস কার্ডিক আউটপুট অর ইনহিবিটেড ইন্টারভাস্কুলার ভলিউম, ঠিক না। তাহলে যদি কার্ডিক আউটপুট, যদি কোনো একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আসে, স্পেশালি মাইকোর্ডিয়াল ইনফেকশন এমআই নিয়ে আসলো, তাহলে তার ওই এমআই এর জন্য কার্ডিক আউটপুট কমে যাবে এবং পেশেন্ট কিন্তু অনেক সময় সিনকোপে চলে যায়। অথবা ইনহিবিটেড ইন্টারভাস্কুলার ভলিউম, যদি হাইপোভলিউমিয়া হয় ডিউ টু হেমোরেজ, যদি কোনো ট্রমার কারণে খুব বেশি হেমোরেজ হয়, অথবা তার ডায়রিয়া ভমিটিং এর জন্য যদি হাইপোভলিউমিয়া ডেভেলপ করে, অথবা তাকে প্রফিউজ সোয়েটিং এর জন্য যদি হয়ে যায়, তাহলে যে কোনো কারণে যদি ভলিউম লস হয়, ওই অবস্থায় কিন্তু পেশেন্ট সিনকোপে যেতে পারে। নেক্সট হচ্ছে যে আমাদের সিজার। তাহলে হোয়াট ইজ সিজার? Seizure is a transient occurrence of symptoms and or signs due to abnormal, excessive or synchronous neural activity in the brain. তাহলে এই সিজারের ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট। সিজারের ডেফিনিশন, তারপর এপিলেপসির ডেফিনিশনটা, এটা আমাদের সবসময় লাগবে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে ক্লিনিক্যাল ক্লাসের জন্য। তাহলে সিজারের ডেফিনিশন কি? যে সিজার ইজ এ ট্রানজিয়েন্ট অকারেন্স অফ সিমটমস অর সাইন্স। তাহলে কিছু সময়ের জন্য পেশেন্ট কতগুলো লক্ষণ নিয়ে আসতে পারে, অথবা আমরা ওই সময় পেশেন্টকে এক্সামিনেশন করলে তারা কতগুলো সাইন পেতে পারি, এবং এই সাইন অথবা এই ধরনের সিমটম পাওয়ার কারণটা কি? ডিউ টু অ্যাবনর্মাল, এক্সেসিভ অর সিনক্রোনাস নিউরাল অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন। তাহলে মানে ব্রেনের যদি কোনো একটা গ্রুপ অফ নিউরনস অ্যাবনর্মালি ডিসচার্জ হয়, অথবা তাদের অ্যাক্টিভিটি যদি অ্যাবনর্মালি বেড়ে যায়, তাহলে এই ধরনের
ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। তাহলে আসি যে আমরা নেক্সট যে সিজারের ক্লাসিফিকেশন। তাহলে সিজারের ক্লাসিফিকেশন এবং এপিলেপসি ক্লাসিফিকেশন গ্রসলি সিমিলার। হ্যাঁ, তাহলে 3 ধরনের হতে পারে। একটা হলো ফোকাল অনসেট সিজার, তারপর জেনারেলাইজড অনসেট সিজার এন্ড আননোন অনসেট সিজার। তাহলে ফোকাল সিজার কি? যদি ব্রেনের কোনো একটা লোব থেকে যদি কোনো ধরনের কোনো সিমটম অথবা সাইন চলে আসে, যেমন তার ফ্রন্টাল লোব, ঠিক না? তাহলে ফ্রন্টাল লোবের মধ্যে আমরা জানি যে প্রাইমারি মোটর কর্টেক্স থাকে। যদি প্রাইমারি মোটর কর্টেক্সে যদি কোনো সিজারের ফোকাস থাকে, তাহলে পেশেন্টে দেখা যাবে যে তার অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, অথবা তার হয়ে গিয়ে যে তার এই ফাংশনটা লস হচ্ছে। তাহলে পেশেন্ট হলে গিয়ে যে ওই সময় ইনভলন্টারি মুভমেন্ট নিয়ে আসতে পারে, অথবা ওই সময় তার ফাংশন লস নিয়ে আসতে পারে। তাহলে হেপ্লেজিয়া অথবা বিয়ে নিয়ে আসতে পারে, মনোপ্লেজিয়া নিয়ে আসতে পারে। তারপর জেনারেলাইজড অনসেট সিজার, যদি অনসেটটা বায়োলেটার হয়, হ্যাঁ, তাহলে ব্রেনের কোনো একটা লোব থেকে না হয়, দেখা যাবে যে তার ব্রেনের সমস্ত ব্রেন থেকে যে এটা এই সিজারটা অনসেট হচ্ছে। সাধারণত ডাইনসিবালিন থেকে যেসব সিজারগুলো অরিজিনেট করে ওই সিজারগুলো জেনারেলাইজড অনসেট হয়। তারপরে আননোন অনসেট, হ্যাঁ, যদি আমাদের অনসেটটা জানা না যায়। আচ্ছা, তাহলে হোয়াট ইজ সিজার শেষ। তারপর হোয়াট ইজ এপিলেপসি। Epilepsy is a disease of the brain defined by any of the following condition: at least 2 unprovoked or reflex seizures occurring more than 24 hours apart. তাহলে 24 ঘন্টার ব্যবধানে কমপক্ষে 2টা যদি সিজার হয়, এবং এই সিজারটা কিন্তু অবশ্যই আনপ্রোভোকড হতে হবে, ঠিক না? তাহলে হোয়াট ইজ আনপ্রোভোকড এন্ড হোয়াট ইজ প্রোভোকড। তাহলে আনপ্রোভোকড হল গিয়ে যে কোনো একটা প্রোভোকেটিং ফ্যাক্টর ছাড়াই, ঠিক না? যেমন হেড ইনজুরি হলো, মাথায় একটা আঘাত আসলো, এবং এর পরবর্তী যদি সিজার হয়, তাহলে এটা হলো গিয়ে প্রোভোক সিজার, ঠিক না? মানে একটা ইনজুরির কারণে তার সিজার হচ্ছে, অথবা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ার, তার ব্লাড গ্লুকোজ লেভেলটা সিভিয়ারলি কমে গেছে, এবং এর মানে ফলশ্রুতিতে তার তার সিজার ডেভেলপ করছে। তাহলে এটা হলো গিয়ে প্রোভোক সিজার, মানে ইট ইজ নট আনপ্রোভোক। তাহলে যদি কোনো আন্ডারলাইং কোনো কজ না থাকে সিজার অনসেটে, তাহলে আমরা ইউজুয়ালি এটাকে আনপ্রোভোক বলি আর কি। আর যদি কজ থাকে তাহলে মানে এটা সিজার নাই। মানে যেহেতু এটা হলো গিয়ে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, তাহলে এই প্রেসিপিটেটিং ফ্যাক্টরটাই এই ধরনের মুভমেন্টের জন্য রেসপন্সিবল, নট সিজার। তাহলে কমপক্ষে 24 ঘন্টার ব্যবধানে কমপক্ষে 2টা আনপ্রোভোকড সিজার হতে হবে, 1 নম্বর। সেকেন্ড হলো কি যে 1 আনপ্রোভোকড সিজার এন্ড এ প্রবাবিলিটি অফ ফার্দার সিজার সিমিলার টু দ্য জেনারেল রিকারেন্স রিস্ক আফটার 2 আনপ্রোভোকড সিজার occurring over the next 10 years. আচ্ছা, তাহলে যদি কোনো একটা আনপ্রোভোকড সিজার হয়, ঠিক না, এবং সেকেন্ড সিজার হওয়ার সম্ভাবনা পরবর্তী 10 বছরের মধ্যে বেশি, হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ ফার্দার সিজার সিমিলার টু জেনারেল রিকারেন্স রিস্ক আফটার 2 আনপ্রোভোকড সিজার। তাহলে 2টা আনপ্রোভোকড সিজারের পর যে থার্ড সিজার হওয়ার যে চান্স থাকে, ওই চান্সটা যদি দেখা যায় যে ফার্স্ট সিজারের পরই আমাদের ওই চান্স মানে অথবা ওই সম্ভাবনা বেশি, তখন আমরা এটাকে এপিলেপসি বলতে পারি আর কি। তারপর লাস্ট হলো কি যে ডায়াগনোসিস অফ এন এপিলেপসি সিনড্রোম। হ্যাঁ, তাহলে এপিলেপসি সিনড্রোম যদি কোনো ডায়াগনোসিস করা হয়, তাহলে এটাকে আমরা এপিলেপসি বলতে পারি। যেমন ওয়েস্ট সিনড্রোম, তারপর লেনক্স গ্যাস্ট্রোড সিনড্রোম, ঠিক না? তাহলে তোমাদের জন্য মানে আলটিমেটলি সিজারের ডেফিনিশনটা এবং এপিলেপসি ডেফিনিশনটা, যদি এপিলেপসি ডেফিনিশন এই 3টা কম্পোনেন্ট বলতে যদি কষ্ট হয়, অথবা মনে রাখতে কষ্ট হয়, অন্তত 2টা কম্পোনেন্ট মানে এই আন্ডারগ্রাজুয়েশন লেভেলে 2টা কম্পোনেন্ট জানলে হবে আর কি। যে ফার্স্ট এন্ড থার্ড কম্পোনেন্ট, অ্যাটলিস্ট 2 আনপ্রোভোকড সিজার occurring more than 24 hours apart. Second, diagnosis of an epilepsy syndrome. আচ্ছা, তারপর আসি যে আমরা এই ক্লাসিফিকেশন অফ এপিলেপসি, এখানে কিন্তু ফোকাল এপিলেপসি, তারপর জেনারেলাইজড এপিলেপসি, দেন কম্বাইন্ড ফোকাল এন্ড জেনারেলাইজড এপিলেপসি এবং আননোন এপিলেপসি। তাহলে আমরা সিজার এবং এপিলেপসি ক্লাসিফিকেশন রিয়েলি সিমিলার, জাস্ট এখানে কম্বাইন্ড ফোকাল এন্ড জেনারেলাইজড এপিলেপসি এই মানে এই ডিফারেন্স হলো এক্সট্রা ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, তারপর নেক্সট আসি যে আমাদের যে সিনকোপ এবং সিজার মধ্যে ডিফারেন্সটা, ঠিক না? তাহলে পেশেন্ট যদি কোনো কারণে আনকনসিয়াস হয়ে যায়, তাহলে এই আনকনসিয়াসনেসটা লস কনসিয়াসনেসটা ডিউ টু সিনকপ অর ডিউ টু সিজার, আমাদের ডিফারেন্স করাটা কিন্তু তো খুব ইম্পর্টেন্ট বেড সাইডে। তাহলে আমরা অলরেডি মানে ডেফিনিশন শেষ করছি। নেক্সট আসি যে তার বেড সাইডে আমাদের রোগী ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার জন্য কতগুলো পয়েন্ট আমাদেরকে দেখা লাগবে।
তাহলে সিনকোপ ইউজুয়ালি তার পোস্টুরাল এর সাথে একটা রিলেশন থাকে, ঠিক না? মানে সাধারণত দেখা যায় যে পেশেন্টের আপরাইট পজিশনে কিন্তু তার সিনকোপ হয়, আর সিজারের সাথে কিন্তু কোনো পোস্টুরাল রিলেশন থাকে না। তাহলে সিজার শোয়া অবস্থা হতে পারে, বসা অবস্থা হতে পারে, দাঁড়ানো অবস্থা হতে পারে, কিন্তু সিনকোপ সাধারণত কি দাঁড়ানো অবস্থা হয় না। তারপর টাইমিং অফ দ্য ডে, হ্যাঁ, সিনকোপ সাধারণত ডে টাইমে বেশি হয়। কেন? কারণ ডে টাইমে মানুষ অ্যাক্টিভ থাকে, ডে টাইমে তার মুভমেন্ট থাকে। আর সিজার ডে টাইমে হতে পারে অথবা নাইট টাইম হতে পারে, এনি টাইম হতে পারে। তারপর কি প্রেসিপিটিং ফ্যাক্টর, তাহলে প্রেসিপিটিং ফ্যাক্টর আমরা অলরেডি বলছি যে সাধারণত ইমোশনাল গুলি কনেক্টেড স্টেজে পরীক্ষার সময়, হ্যাঁ, বাইরে গিয়ে অনেক সময় খুব বেশি স্ট্রেস হয়ে যায়, তাহলে তখন কিন্তু সিনকোপ হতে পারে, অথবা যে কোনো একটা ইনজুরি অথবা মানে সিভিয়ার পেইন, এটা অ্যাবডোমেনের হোক অথবা কোনো জায়গায় পেইন হোক, তারপরে হিট, হ্যাঁ, তারপর ক্রাউডস, তাহলে এই কয়েক ধরনের স্পেসিফিক কজ থাকে। আর সিনকোপে সাধারণত গিয়ে যে সিজারে সাধারণত কোনো স্পেসিফিক কজ থাকে না। রিয়ালি দেখা যায় যে স্লিপ অনসেট একটা কজ হতে পারে, অথবা ড্রাগ আর অ্যালকোহল উইথড্রয়াল। মানে সাধারণত যারা অ্যান্টিকনভার্সেন্ট ড্রাগ নেয় অথবা যারা অ্যান্টি ডিপ্রেশন অথবা অ্যান্টিসাইকোটিক ড্রাগ লং টার্ম নেয়, হঠাৎ করে যদি তাদের ড্রাগ উইথড্র করা, তখন তাদের সিজার হতে পারে। আচ্ছা, তারপরে সিনকোপে স্কিন কালার কিরকম হবে? পেইল, এটাকে বলে, হ্যাঁ, ডেথ লাইক প্যালোর হয়। তাহলে ডেথ লাইক প্যালোরটা, হ্যাঁ, সিনকোপে মানে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা যারা পেশেন্টকে নিয়ে আসবে, ওরা কিন্তু মানে বলে যে পেশেন্ট বেহোশ হয়ে যাওয়ার পর তারপর একবারে সাদা হয়ে গেছিল, ঠিক না? মানে আমরা মনে করছি যে পেশেন্ট মারা গেছে, জাস্ট মানে মরামানুষের মতো সাদা হয়ে গেছে। আর সিজার হলে কিন্তু সাইনোসিস হয়, অর্থাৎ পেশেন্টের পার্টি কিন্তু বলে অংশ যে পেশেন্ট কালো হয়েছিল। হ্যাঁ, তাহলে পেশেন্ট যখন মানে বেহুশ ছিল তখন তার রংটা কিন্তু জাস্ট মানে ব্ল্যাকিশ হয়েছে, এবং এটা এটা ডিউ টু সাইনোসিস। এগুলো জাস্ট মানে লেমেনদের এটা একটা এক্সপ্লেনেশন। আচ্ছা, তারপর সিনকোপে ডায়াফোরসিস অর্থাৎ সোয়েটিং হয়, ঠিক না? তাহলে দেখা যাবে যে স্পেশালি প্রি সিনকোপ স্টেজে, মানে সিনকোপ হওয়ার আগে যে স্টেজটা, প্রি সিনকোপ স্টেজ, প্রচুর সোয়েটিং হয়, প্রচুর ডায়াফোরসিস হয়। আর সিজারে এটা কিন্তু রেয়ার। হ্যাঁ, তারপর প্রিমোনিটরি সিমটম, হ্যাঁ, সিনকোপের ক্ষেত্রে সাধারণত লং ডিউরেশন থাকে, যেমন তার এই যে ব্লাডিং অফ ভিশন, তারপর গিয়ে ডিমনেস অফ হিয়ারিং অথবা তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তারপর গিয়ে লাইট হেডেডনেস, হ্যাঁ, এই ধরনের প্রিমোনিটরি সিমটমস। তারপর গিয়ে যে রেস্টলেসনেস, হ্যাঁ, তাহলে এই ধরনের সিমটম সাধারণত প্রি সিমটম যেগুলো স্টেজ, এই সিমটম স্টেজে রং মানে অনেক ধরনের থাকে। আর সিজারে সাধারণত প্রিমোনিটরি সিমটম হয় না, যদি হয়ে থাকে তাহলে খুব মানে ব্রিফ। যেমন অনেক পেশেন্ট বলে যে আমার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, তার পরবর্তীতে আমি মানে বেহুশ হয়ে যাই, তারপর আমার কি হয়েছে আমি আর বলতে পারি না, ঠিক না? তারপর গিয়ে এই কনভার্সন গিয়ে যে ইন কেস অফ সিনকোপ ইট ইজ রেয়ার, যদি হয়ে থাকে তাহলে সাধারণত কয়েকটা টুইচ হয়, মাসেল টুইচিং হয়, এবং এটাকে মাইক্রোনিক জার্ক বলে। আর কনভার্সন সিজারের ক্ষেত্রে কমন, স্পেশালি যেগুলো কনভালসিভ সিজার, ঠিক না? যেমন জেনারেলাইজড টনিক সিজার অর গিয়ে অ্যাবসেন্স সিজার, তারপর মাইক্রোনিক সিজার, এই ধরনের ক্রনিক সিজার, এই ধরনের মানে সিজারে কনভার্সন কমন। আচ্ছা, তারপর আদার অ্যাবনর্মাল মুভমেন্টস সিনকোপে সাধারণত মাইনর টুইচিং থাকতে পারে, এটা বলছি অলরেডি। আর সিজারে রিদমিক জার্ক থাকে। তারপর ইনজুরি, হ্যাঁ, ইনজুরি সাধারণত সিজারে কমন, যেমন দেখা যায় যে তাদের হেড ইঞ্জুরি হতে পারে অথবা তাদের টাং বাট হতে পারে, হ্যাঁ। আর সিনকোপে সাধারণত রেয়ার। তারপর ইনকন্টিনিউয়াস, বাউল এবং ব্লাডার ইনকন্টিনিউয়াস, সিজার কমন, সিনকোপ আনকমন। তারপরে সেই যে পোস্ট-সিস্টাল, মানে যখনই তার লস অফ কনসিয়াসনেস থেকে পেশেন্ট যখন আবার তার কনসিয়াসনেস যখন গেইন হবে, এবং ওই অবস্থায় দেখা যায় যে সিজারের পেশেন্টের তার হেডেক হয়, ঠিক না? যখন সে কনসিয়াস থেকে আনকনসিয়াস থেকে কনসিয়াসনেসটাকে গেইন করলো, অথবা সে যখন বেহুশ থেকে আসছে, তার যখন হুঁশ শুরু করবে, তখন দেখা যায় যে সিজারের পেশেন্টের মাথা ব্যথা, তারপর গিয়ে কনফিউশন, অর্থাৎ গিয়ে, হ্যাঁ, মানে ঠিকমতো কথাবার্তা না বলা, এবং অনেক সময় ফোকাল ডেফিসিট থাকতে পারে, অর্থাৎ একটা যে আমরা বলি যে টর্স প্যারালাইসিস, একটা লিম্ব উইকনেস থাকতে পারে ইন কেস অফ সিজার, এবং এগুলো সাধারণত সিনকোপের ক্ষেত্রে খুব রেয়ার।
আর আমরা যদি ওই সময় কার্ডিওভাস্কুলার যদি সাইন দেখি তাহলে কার্ডিওভাস্কুলার সাইনগুলো সাধারণ সিমটমের সাথে কমন যদি কার্ডিয়াক সিমটম হয়ে থাকে। এবং যদি আমরা ইনভেস্টিগেশন করি তাহলে ইনভেস্টিগেশন এই যে নর্মালিটি সিজারে কমন আর সিনকোপাল গিয়ারিয়া। তাহলে আজকে আমাদের মনে হয় এই যে সিজার সিনকোপ এতটুকু যদি আমরা মানে জানতে পারি তাহলে আমাদের মানে বেডসাইডে অনেক মানে খুব কমন যে আমরা যদি ইমার্জেন্সি ফেস করি অথবা আমরা যদি ওয়ার্ডে থাকি তাহলে আমরা দেখি যে পেশেন্ট অনেক সময় তার কনসিয়াসনেসটা লস করে নিয়ে আসে এবং পেশেন্টের যখন ওই অ্যাটেন্ড নিয়ে আসে তখন আমাদেরকে বেডসাইড ড্যামেজ করতে যেটা কি তার লস অফ কনসিয়াসনেসের কজ এবং তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কজ হল সিনকপ ফার্স্ট সেকেন্ড হচ্ছে সিজার। তাহলে আমাদের সিনকপ এবং সিজার ডিফারেন্সিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসের মানে আপাতত সময় শেষ, 10 সেকেন্ড বাকি আছে, মানে 15 সেকেন্ড বাকি আছে মোটটা। তাহলে তুমি আর গিয়ে পার্সেন্টেজটা গিয়ে দিয়ে দিও। আজকে তো মনে হয় মানে 11 জন আসছে না, হ্যাঁ 10 জন আসছে মনে হচ্ছে, ঠিক না? তাহলে তুমি আমাকে ইয়ে সহ স্ক্রিনশট সহ দিয়ে দিও। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। নেক্সট ক্লাস তোমাদের আনকনসিয়াস নেই।